একটু আগে প্রণয়ের সেই লজ্জা দেয়া কথাগুলো শোনার পর এখন এমন তেড়া অপমানজনক কথা শুনে খেয়ার মুখ হা হয়ে গেল। দিনে দুপুরে তাকে এইভাবে অপমান! অতি দুঃখে তার হাত পা ছড়িয়ে ছিটিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। খেয়া ফুল নিয়ে মনের দুঃখে স্থান ত্যাগ করে। মেকআপ আর্টিস্টরা এসেছেন সাজাতে। মিথিকে গোসল করানো হয়েছে সব নিয়ম মেনে। খেয়া সামিরাও গোসল সেরেছে। মিথির গায়ে চমৎকার লাল বেনারসি শাড়ি। খেয়া মিথিকে বধূ বেশে দেখে খুশিতে আটখানা হয়ে যায়। খেয়া আজ খয়েরির মধ্যে সোনালি রঙের কারুকাজ করা লেহেঙ্গা পরেছে। সামিয়া পরেছে বেগুনি রঙের লেহেঙ্গা। তাদের দুজনকেও বেশ লাগছে দেখতে। মিথিকে সাজানো হচ্ছে। এর মধ্যেই কয়েকশো বার আবির এর মেসেজ, ঘন ঘন কল তো আসছেই। ছেলেটা উদ্গ্রীব হয়ে আছে। হবেই তো, এত বছর ধরে বুকের মধ্যেখানে পুষে রাখা আশা আজ পূর্ণতা পাচ্ছে। সেই পূর্ণতার ছোঁয়াই তো হৃদয় ব্যাকুল হয়, বেড়ে যায় মনের আকুলতা। খেয়া লেহেঙ্গা পরে হালকা সেজেছে, কিন্তু মিথি তার এই সাজ মানতে নারাজ। সে কিছুতেই খেয়াকে এত হালকা সাজ সাজতে দেবে না। তার কথা, তার বিয়েতে তার মন এমন হালকা সাজবে কেন? তা কোনো মতেই হবে না। কিন্তু খেয়ার মন তো বাজছে অনঢল। কাল শাড়ি পরে একটু সাজায় প্রণয় ভাই যা বলেছেন সেগুলো ভাবলে এখনও খেয়া লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। কিন্তু মিথি তো নাছোড়বান্দা, সে কিছুতেই শুনছে না। জোর করে মেকআপ আর্টিস্টের সামনে খেয়াকে বসিয়ে দিয়েছে। যুথি, দিয়া, তৃপ্তি, রাফিয়া সবাইকে সাজানো হচ্ছে। প্রান্ত বলেও একটু পরপর এসে ওকে ঝুঁকি মেরে যাচ্ছে। অবশেষে তাদের সাজ সম্পন্ন হয়েছে। সবাইকে ভীষণ সুন্দর লাগছে। শ্বাস শেষ হতেই খেয়া সিঁড়ি বেয়ে দুরন্ত পায়ে নিচে নামছে। পুরো বাড়ি আজ অপরূপ লাগছে। খুব চমৎকার করে ডেকোরেশন করা হয়েছে। অবশ্য সুন্দর হতেই হবে, কেননা ডেকোরেশনের ডিজাইন, থিম সব প্রণয় নিজে ঠিক করেছে। নিচে হলরুমে সকলে বসে রয়েছে। খেয়ে একবার চোখ বুলিয়ে প্রণয়কে খুঁজল। না, তার প্রণয় পুরুষ এখানে অনুপস্থিত। তবে চোখ ফিরিয়ে আনতেই দেখতে পেল পাঞ্জাবি পরিহিত সুদর্শন যুবক দিহান তার দিকেই চেয়ে আছে। খেয়ার মূল উদ্দেশ্য তার প্রণয় পুরুষকে খোঁজা। কে চেয়ে আছে, কে ঘুমিয়ে আছে, সেসব তার দেখার মোটেও ইচ্ছে নেই। তাই সে দ্রুত পায়ে বাগানের দিকে গেল। লক্ষ্য আর উদ্দেশ্য প্রণয় পুরুষকে এক পলক দেখা। কারণ এই মেকআপ আর্টিস্টের সাজগোজের পাল্লায় পড়ে সে দীর্ঘক্ষণ তার প্রণয় পুরুষকে দেখেনি। মানুষটা কী রঙের পাঞ্জাবি পরেছে তাই দেখতেই তার মনটা আঁকুপাকু করছে। না, বাগানেও প্রণয়কে পাওয়া গেল না। অবশেষে জানা গেল সে বাইরে গেছে একটা জরুরি কাজে। খেয়া ব্যথিত হৃদয় নিয়ে ফিরে আসে। বাড়ির অন্দরমহলে ঢুকতেই রুজি মির্জা খেয়াকে দেখেই ডেকে নিজের কাছে এনে বসালেন। খেয়াকে অপূর্ব লাগছে বলে প্রশংসাও করলেন। পুরো হল রুম ভর্তি মেহমান। রুজি মির্জার পাশেই দিহান বসে রয়েছে। রুজি মির্জা কাজের কথা বলে খেয়াকে দিহানের পাশে বসিয়ে রেখে চলে গেলেন। আর বলে গেলেন খেয়া যেন দিহানের পাশে এখানেই বসে থাকে, তিনি একটু পরেই আসবেন আবার। খেয়া বড় মানুষের কথা ফেলতে পারে না। একরাশ অস্বস্তি নিয়ে খেয়া দিহানের থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসে আছে। দোতলার বারান্দা থেকে সামিয়া তাকে ইশারায় ডাকছে। খেয়া অস্বস্তি অনুভব হওয়ায় সেদিকে খেয়াল করেনি। দিহান সামিয়ার ইশারা দেখতে পেয়ে খেয়াকে বলে, তোমার ফ্রেন্ড তোমাকে ডাকছে। খেয়া অন্যমনস্ক থাকায় বসতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আবার বসতে পেরেই দোতলার বারান্দায় তাকায়, দেখে সামিয়া তাকে ডাকছে। খেয়া ইতস্তত বোধ করে বলে, কিন্তু আন্টি তো ওনার জন্য অপেক্ষা করতে বলেছেন ভাইয়া। দিহান ভারী স্বরে বলে ওঠে। মাকে আমি বুঝিয়ে বলবো। খেয়া বলে, ধন্যবাদ ভাইয়া। দিহান বলে। ভাইয়ার আগে দিহান বললে খুশি হব। খেয়া মাথা নাড়িয়ে সায় জানিয়ে দুরন্ত পায়ে উপরে চলে গেল। দিহান খেয়ার দুরন্ত পায়ে ছুটে যাওয়া দেখে দিহান ছেলেটিও চুপচাপ শান্ত স্বভাবের। ছেলে নয়, বরং বলিষ্ঠ যুবক সে। লম্বা চওড়া ফর্সা সুদর্শন যুবক। বধূবেশে বসে রয়েছে মিথি। তারই চারপাশে পুরো ঘর জুড়ে বসে রয়েছে খেয়া, সামিয়া, দিয়া, জুথি, দীপ্তি, রাফিয়া, প্রান্ত, বল্টু, ঈশা। জবেদার তালুকদার এসেছেন। নাতনি তার পরের ঘরে যাবে, তাই তাকে শিক্ষা দীক্ষা, মূল্যবোধ, নীতি সম্পর্কে বোঝাতে এসেছেন। মিথি ও মনোযোগী হয়ে নানির কথা শ্রবণ করছে। ইতিমধ্যে নিজ থেকে চিরচেনা আওয়াজ ভেসে এলো, বর এসেছে, বর এসেছে। সকলে শ্রবণ ইন্দ্রিয়তে পৌঁছতেই দৌড়ে
দৌড়ে চলে গেল নিচে। মিথির হৃদয় অজানা সুখে পুলকিত হয়। বর আসতেই বরের সকল শালক শালিকারা বাড়ির গেটে অবরোধ করল। সেই বিখ্যাত ঐতিহাসিক অবরোধে অংশগ্রহণকারী সদস্যরা হলেন খেয়া, সামিয়া, দিয়া, তৃপ্তি, রাফিয়া, প্রান্ত, সাথে বৌদিও রয়েছে। আবিরের সাথে রয়েছে আবিরের দাদাবাড়ির কাজিনরা। আবির বধূকে কনে পক্ষে দেখে বিস্ফোরিত নয়নে চেয়ে বলে, কিরে, তুই ওই পক্ষে কেন? জলদি এই পাশে আয়। বধূ হে হে করে হেসে বলে, তোমার পক্ষে গেলে আমার ফাঁকা পকেট ফাঁকাই থাকবে, কিন্তু কোণে পক্ষে থাকলে শুধু মিনিটে মিনিটে বিজনেস আর টাকা। আবির বিস্ফোরিত নয়নে চেয়ে বলে। ওরে মির্জাফর, বলু ভাব দেখিয়ে চোখে সানগ্লাস পরে বলে ওঠে, দিস ইজ বিজনেস আবির ভাই। আবির বাঁকা চোখে তাকিয়ে ভেঙচিয়ে বলে ওঠে। দোয়া করি এই বিজনেস করে ফতুর হয়ে প্লেট নিয়ে রাস্তায় বস। বল্টু হাত দিয়ে চুল ফিটফাট করে বলে। শকুনের দোয়ায় গরু মরে না আবির ভাই। আবির হেসে বলে ওঠে, তুই যে গরু বোঝার জন্য ধন্যবাদ। সর সামনে থেকে ঢুকতে দে। এতক্ষণ বল্টু আর আবিরের কথা শুনে সবার মাঝে হাসির রোল পড়ে গেল। বরপক্ষ ভেতরে ঢুকতে চাইতেই খেয়া, সামিয়ারা চিল্লিয়ে বলে উঠল। আবির ভাই। আবির বলে ওঠে, ওহে ছোট্ট শালিকা, আমার প্রিয় শালিকা। তড়িৎ বেগে খেয়া, সামিয়া, তৃপ্তি, রাফিয়ারা একজোট ধরে বলে ওঠে। ও হে মোদের দুলা ভাই, টাকা ছাড়া কথা নাই। হঠাৎ প্রণয়কে দেখা গেল গাড়ি নিয়ে ফিরতে। পরনে তার শুভ্র পাঞ্জাবির হাতা কড়ি পর্যন্ত গোটানো, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে ঘড়ি। এক কথায় খেয়ার চোখে অপরূপ লাগছে প্রণয়কে। খেয়ার ধ্যান জ্ঞান সব এখন প্রণয়কে কেন্দ্র করে। প্রণয় এসে দেখতে পেল আবিররা বরযাত্রী নিয়ে চলে এসেছে। প্রণয় গেট ভেদ করতেই নিতেই আবির খফ করে প্রণয়কে ধরল। প্রণয় ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? আবির বলে, তুই আমি দুজনই গেটের বাইরে। আমি না গেলে তুইও যেতে পারবি না। আপনার তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুইও বরপক্ষের লোক। বিয়ে আমার বোনের, আর আমি বরপক্ষের লোক। তোর বোনের বিয়েটা তো আমার সাথেই হচ্ছে নাকি? প্রণয় সরু চোখে তাকিয়ে বলে। গাধা হতে পারে। আবিরের মুখ হা হয়ে গেল। সকলে প্রণয়ের কথা শুনে মুখ চেপে হাসে। আবির প্রণয়কে শক্ত করে ধরে রেখেছে। যদিও প্রণয় চাইলেও 2 সেকেন্ডে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু ইচ্ছে করে করল না। ভাবল থাক, বন্ধুর পাশেই না হয় থেকে যাক। শুরু হলো বিয়ের গেটের সেই চিরচেনা দর কষাকষি। বরপক্ষ আর কনেপক্ষের দাবি দাবাতে মাছের বাজার হয়ে গেছে। আবির অবস্থা বেগতিক দেখে আকুতি করে বলে, এই প্রণয়, দেখ না। প্রণয়ের এসব চেঁচামেচি পছন্দ না, তবুও আজ সে কোনো কিছুই বলছে না। অন্য সময় হলে 2-4টে রামধমক লাগিয়ে দিত, তবে আজ সে চুপচাপ রয়েছে। এসব হইচই তার কোনো কালেই পছন্দ না, তবে আজ সে বিরক্ত হচ্ছে না, আবার এসব নিয়ে মাথাও ঘামাচ্ছে না। প্রণয় এবার সোজা খেয়ার দিকে তাকালো। কিছুক্ষণ শীতল দৃষ্টিতে পরখ করলো। খেয়া সেই দৃষ্টি দেখে আড়ষ্ট হয়ে চোখের পাপড়ি ঝাপটায়। প্রণয় এবার খেয়াকে বলে উঠল। দাবি কত তোদের? খেয়ারা সকলে একজোট হয়ে বলে উঠল, 50,000। প্রণয়ে আবিরকে বলল। শুনেছিস? এবার দিয়ে দে। আবির অবাক হয়ে বলে। 50,000 দিয়ে দেবো। প্রণয় ভ্রু কুঁচকে বলে, আরেকটা বিয়ের জন্য টাকা জমিয়ে রাখবি। সকলে হেসে গড়াগড়ি খায় যেন। আবির বলে, শালা তোর বোনকে বিয়ে করে এভাবে প্রতি ঘাটে নাগারি চুবারি খাওয়াবি? অবশেষে আবিরের টাকা গেট ধরার নামে লুটপাট করে তাকে মিষ্টিমুখ করানো হয়েছে, যেন জুতার বাড়ি মেরে মালা দিয়ে বরণ। আফতাব শেখ, ইয়াসির শেখ, শাহেদ শেখ এসে উপহার দিয়ে জামাইকে বরণ করে বাড়িতে তুলেছেন। দুপুর হতে সকল মেহমানদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রণয় সব কিছু তদারকি করছে, সাথে রেহানও রয়েছে। সকলের খাওয়া দাওয়া বেশ ভালোভাবে শেষ হয়েছে। খেয়া প্রণয় পুরুষের ব্যস্ত রূপ দেখে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে একটু রেস্ট নিয়ে বিয়ের কাজ শুরু হলো। অবশেষে প্রায় সন্ধ্যায় বিয়ে পড়ানো সমাপ্ত হয়েছে। কবুল বলতে গিয়ে মিথি কেঁদে কেঁদে একাকার হয়ে গেছে। সেই অনুভূতি প্রতি মেয়েরই জানা। এবার এলো সেই মহেন্দ্রক্ষণ, যে ক্ষণে কনে বিদায়ের কথা ওঠে। সারাদিন সকলে আনন্দ উল্লাসে মেতে থাকলেও এই ক্ষণে সকলের হৃদয় ক্ষতবিক্ষত হয়। ঘর ছেড়ে কন্যা পরের ঘরে যাবে, কন্যার প্রিয় পুরুষগুলোর হৃদয় যে মানতে চায় না।
একদিকে পূর্ণতার সুবাস, অন্যদিকে শূন্যতার আভাস। প্রিয়চন্দ্রের ছেড়ে যাবার কষ্ট প্রতিটি কন্যা হৃদয় এই ক্ষণে বসতে সক্ষম হয়। এই বিদায় লগ্নে প্রিয় মানুষগুলোর হৃদয় কেঁদে উঠে তিক্ত ব্যথায় সকলের কাছে। যদিও কন্যা দুবারই পরেই থাকবে, তবুও এই ঘর ছেড়ে যাচ্ছে তো। মিথি খেয়াকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে চলেছে। বোন চলে গেলে সে কার সঙ্গে থাকবে, কার সঙ্গে ঘুমাবে? মিথির হৃদয় কাঁদে খেয়ার জন্য। এই বোনটা তার শুধু বোন নয়, তার সুখ দুঃখের ভাগিদার। জেবা শেখ, রেহনুমা শেখ, রুবি শেখ অঝরে কাঁদছেন, প্রান্ত ঈশা কাছে। তালুকদার বাড়ির সকলে, জবেদার তালুকদার সহ এমনকি শেখ বাড়ির কর্তারাও আজ চোখের পানি ধরে রাখতে পারছেন না। তারা আড়ালে চোখ মুছে আবার সকলকে সান্ত্বনা দিচ্ছেন। প্রণয় সকলকে শান্ত করছে। প্রান্ত ঈশা প্রণয়কে জড়িয়ে ধরে কাঁদে। মিথি কিছুতেই যাবে না সকলকে ছেড়ে। সে এখনও খেয়াকে জড়িয়ে ধরে আছে। দু বোন দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আবির প্রিয়তমার কান্না দেখে নিজেও খুব কষ্ট পায়। মিথিকে কিছুতেই গাড়িতে তোলা যাচ্ছে না। সে কিছুতেই খেয়াকে ছাড়ছে না। খেয়াও বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। জন্মের পর থেকেই তো তারা একসাথে থেকেছে সব সময়। ছোটবেলা থেকেই একে অপরকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে। সুখ দুঃখে সব সময় একে অন্যের সাথে থেকেছে। সেই বোন এখন আর তার কাছে থাকবে না ভেবে খেয়ার বুক ফেটে কান্না আসে। প্রণয় মিথির মাথায় হাত বুলিয়ে শান্ত করে, আদরের সুরে বলে, মিতি কাঁদিস না। তোর আর আমাদের বাড়ির দূরত্ব মাত্র 2টো বাড়ি। তোর যখন ইচ্ছা হবে তুই আসবি, থাকবি। এটা তো তোরই বাড়ি। মিথি ভাইয়ের স্নেহ পেয়ে আরও আদুরে স্বরে কেঁদে ওঠে। সকলে থেকে বিদায় নিয়েছে মিথি। শেখ বাড়ির কর্তারা আবিরের হাত ধরলেন একসঙ্গে। আফতাব শেখ বললেন, আমাদের মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি, ওকে কোনোদিন কষ্ট দিও না। আবির আশ্বস্ত করল তাদের। প্রণয় খেয়াকে মিথির থেকে ছাড়িয়ে আনে। খেয়া অঝরে হাউমাউ করে কাছে। প্রণয় এক হাতে তাকে বুকে জড়িয়ে শান্ত করে। খেয়ার কান্নার বেগ আরও বেড়ে যায়। প্রণয় খেয়াকে আগলে ধরে মিথিকে আবিরের হাতে তুলে বিদায় দেয়। রেহানের চোখেও পানি, তার বোনটা আজ বাড়ি ছেড়ে যাচ্ছে। প্রণয় একদিকে খেয়া, প্রান্ত ঈশা, অন্যদিকে রেহিনুমা, রুবি শেখদের শান্ত করে। রেহান, সামিয়া, দিহান, দিয়া, প্রান্ত, বৌদ্ধ, ঈশা গেছে মিথির সাথে। খেয়া কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, তাই প্রণয় তাকে যেতে দেয়নি। দেখা যাবে রাত হলে বাচ্চাদের মতো বায়না ধরবে, মিথিকে ছাড়া বাড়ি ফিরবে না কিংবা ঘুমোবে না। প্রণয় তো ওর পা থেকে মাথা অবধি চেনে। সবাই মোটামুটি শান্ত হলেও খেয়া শান্ত হচ্ছে না। এতক্ষণের ভরা বাড়ি এখন ভীষণ খালি খালি লাগছে। চারপাশে শূন্যতার বিষণ্ণ নোনা বাতাসে। জেবা শেখ, রেহনুমা শেখ, রবি শেখকে ঘরে নেওয়া হয়েছে। সকলে এখন সেখানেই রয়েছে। আপাতত এখানে কেউ নেই। প্রণয় এখনও খেয়াকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। খেয়া প্রণয়ের প্রশস্ত বুকে জড়সড় হয়ে কেঁদে চলেছে। প্রণয় ভারী স্বরে আওড়ায়, চল ছাদে যাই। খেয়া নীরব হয়ে রইল। প্রণয় নিজের শক্ত হাতের মুঠোয় খেয়ার কোমল হাত পুড়ে নিয়ে ছাদের দিকে এগিয়ে চলল। খেয়া কাঁদতে কাঁদতে প্রণয়ের পিছু পিছু চলে। অন্ধকার ছাদ, আকাশে চাঁদ, উজাড় পূর্ণিমা। প্রণয় ছাদে এসে পা থামালো। খেয়ার কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে, নাক লাল হয়ে গেছে, তবুও থামছে না। প্রায় শ্বাস ওঠার মতো হয়ে যাচ্ছে। প্রণয় মায়াময় চোখে তাকায়। নিজের পুলুশালী হাত দিয়ে খেয়ার বাম গাল ছোঁয়, যত্ন করে চোখের পানি মুছে দেয়। খেয়া কেঁপে ওঠে। প্রণয় গাঢ় কোমল স্বরে বলে, টাকা আমার দিকে। খেয়া সিক্ত অক্ষি যুগল এর পাপড়ি ঝাপটায় অবাক চোখে যায়। প্রণয়ের কণ্ঠে এমন কোমল স্বর শুনে আদুরে মন আরো আদুরে হয়ে ওঠে। ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলে। প্রণয় বলে, এই বাড়িতে তো তোর সবই আছে। তুই এভাবে কাঁদলে মিথি কি করে থাকবে ওই নতুন অচেনা পরিবেশে? খেয়ার কান্না থামলো, ভাবলো বেশ কিছুক্ষণ, বলে উঠল, আমি এখন কার সাথে ঘুমাবো প্রণয় ভাই? কার সঙ্গে সারাদিন থাকবো? আমার তো মিথি আপুকে ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হবে। প্রণয় শান্ত স্বরে বলল, কখনো কখনো কিছু ভালোর জন্য আমাদের কিছু কষ্ট পেতে হয়। তুই বল, তুই চাসনি মিথি আর আবিরের বিয়ে হোক? তুই তো সবচেয়ে বেশি খুশি ছিলি। ওদের এই ভালোর জন্য এইটুকু কষ্ট মানতে পারবি না? খেয়া মনোযোগ দিয়ে প্রণয়ের কথা শুনল, মাথা নাড়িয়ে জবাব দিল। হুম। প্রণয় মৃদু শাসনের সুরে বলে, কাঁদবি না আর। খেয়া বলে, আড়ালে কাঁদবো, মিথি আপু জানতে পারবে না। প্রণয় প্রগাঢ় স্বরে বলে, হুম, আড়ালেও কাঁদবি না। তুই আড়ালে অথবা প্রকাশ্যে কোথাও কাঁদবি না।
তুই কান্না করলে যে হৃদয়ে ভাঙচুর হয়। খেয়া অবাক চোখে তাকায়। শেষাক্ত কথাটা ভুল শুনল নাকি সত্যি প্রণয় ভাই এমন কিছু বলেছেন। ইদানিং নিজের চোখ কান এমনকি নিজেকেই বিশ্বাস করতে পারে না খেয়া। ভাবছে এখনও সেরকম ভুল কিছু শুনেছে। কৌতূহল দমাতে না পেরে খেয়া জিজ্ঞেস করে, কার হৃদয় প্রণয় ভাই? আর একটু থাকি। প্রণয় জবাব দেয় না। প্রণয় এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় খেয়ার পানে, বলে, 2 দিন পর তোর জন্মদিন না? খেয়া অবাক হয়। মিথির বিয়ের খুশিতে তার তো নিজেরই মনে ছিল না যে 2 দিন পরে তার জন্মদিন। প্রণয় ভাই মনে রেখেছেন। খেয়া হতবিহ্বল হয়ে মাথা নাড়ায়। প্রণয় বলে, অনেক রাত হয়েছে, যা করে যা। খেয়া আদুরে গলায় বলে। প্রণয় ভারী স্বরে বলে, আগে 18 হোক। খেয়া বিস্ময়ে চোখ তুলে প্রণয়ের পানে তাকায়। প্রণয়ের দৃষ্টি সরিয়ে আকাশে তাকিয়ে বলে, জলদি যা। খেয়া হতবিহ্বল হয়ে প্রস্থান করল। সকাল হয়েছে। শেখ বাড়ির সকলে আজ আবিরদের বাড়ি যাবে মিথিকে আনতে। আজ খেয়া উঠেছে। তার চোখ মুখ ফুলে গেছে কাল কান্নার ফলে। কাল রাতে জবেদা তালুকদার খেয়াকে নিজের কাছে ঘুম পাড়িয়েছিলেন, সাথে সামিয়াও ঘুমিয়েছে। খেয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। তারপর সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে নাস্তার টেবিলে গেল। বড়রা সকলে ড্রয়িং রুমে আলাপ করছেন। শেখ বাড়ি, তালুকদার বাড়ি, মির্জা বাড়ির সকলে সেখানে সামিল রয়েছেন। প্রণয়ও সেখানে উপস্থিত। খেয়া বড়দের আলাপের মধ্যে না গিয়ে সোজা গিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসল। রেহিনুমা শেখ খেয়াকে নাস্তা দিলেন। খেয়া জিজ্ঞেস করল, মেজমা সবাই খেয়েছে? কিন্তু তুই আর প্রণয় বাদে। খেয়া ভাবে এত বেলা হয়েছে অথচ প্রণয় এখনও খাননি। খেয়া মাথা ঘুরিয়ে পেছনে উকি মেরে ড্রয়িং রুমে প্রণয়ের পানে যায়। প্রণয় হঠাৎ তার দিকে তাকালো, উঠে দাঁড়ালো সোফা থেকে। সদূরও প্রতযুগল নিয়ে এগিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো। খেয়ার মুখোমুখি ঠিক বিপরীত পাশের চেয়ার টেনে বসলো। খেয়া নতজানু হয়ে প্লেটের দিকে দৃষ্টিপাত করল। খেয়ার মনে হলো একজোড়া চোখ তাকে গভীরভাবে পরখ করছে। শীঘ্রই মাথা তুলে তাকাতেই দেখল কেউ নেই। প্রণয় নিজের খাবার খাচ্ছে। খেয়া খাবার শেষ হতেই উপরে যেতে নিতেই রোজি মির্জা খেয়াকে ড্রয়িং রুমে ডাকলেন। খেয়া শান্ত পায়ে সেদিকে এগিয়ে গেল বড়দের আলাপের মধ্যে। রোজি মির্জা খেয়াকে নিজের কাছে বসালেন। বড়রা অর্থাৎ শেখ বাড়ির 3 কর্তা, তালুকদার বাড়ি আর মির্জা বাড়ির সকলেই রয়েছেন এখানে। প্রণয় নিজের ঘরের দিকে যেতেই রোজি মির্জা প্রণয়কে ডাকলেন। প্রণয় এগোলো সেদিকে। ফিরোজ মির্জা প্রণয়কে নিজের পাশে বসালেন। সুঠাম দেহের অধিকারী প্রণয় নিজের ভাবমূর্তি বজায় রেখে বসল। এখানে দিহান আর দিয়াও রয়েছে বসে। রোজি মির্জা বললেন, প্রণয়, তুমি কিন্তু আমাদের বাড়িতে যাবে। আমার টিয়া কিন্তু তোমার বেশ প্রশংসা করেছে। মেয়েটা আমার এই প্রথম কোনো ছেলে মানুষের প্রশংসা করেছে। দিয়াকে দেখা গেল লজ্জা পেতে। প্রণয়ের এইসব কথায় কোনো পরিবর্তন দেখা গেল না। সে নিজের দৃষ্টি বাইরের বাগানের দিকে নিয়ে রেখেছে, যেন সে এসব কানেই নেয়নি। খেয়ার কেন যেন নিজের অজান্তেই রোজি মির্জার কথাটা শুনে ভেতরে খারাপ লাগলো, তবে সেভাবে মাথায় নিল না। রোজি মির্জা এবার আফতাব শেখকে বললেন, ভাই সাহেব, আমার ছেলেও কিন্তু খেয়া মামুনি বেশ প্রশংসা করেছে। আমার ছেলে কিন্তু সবার প্রশংসা করে না মোটেও। এবার প্রণয়ের মাঝে পরিবর্তন দেখা গেল। তার দৃষ্টি দ্রুত বাগান থেকে রোজি মির্জার দিকে আনে। প্রণয় গম্ভীর মুখে আর চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। খেয়া নিজে রোজি মির্জার কথা কিছুই বুঝতে পারল না, শুধু প্রণয়ের দিকে তাকিয়ে বুঝতে পারল তার প্রণয় ভাই রেগে যাচ্ছেন। প্রণয় উঠে সোজা উপরে চলে গেল। খেয়ার সবার চোখের আড়ালে সিঁড়ি বেয়ে ওঠা প্রণয়ের দিকে যায়। দুপুর হতেই সকলে প্রস্তুত হলো আবিরদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সকলে প্রস্তুত হতেই তারা আবিরদের বাড়ির উদ্দেশ্যে রওনা করল। খেয়া, প্রান্ত, ঈশা দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। মিথি বোনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়। আবিরের বাবা ফয়েজ আহমেদ ও মা রূপা আহমেদ সকলকে পরিপূর্ণ অতিথিয়তা প্রদর্শন করলেন। প্রণয় গিয়ে বসলো সোফায়। আবির এসে বন্ধুর পাশে বসলো, সাথে রেহানও। খেয়া, সামিয়া গিয়ে মিথির কাছে বসলো। দিহান এসে প্রণয়দের সাথে বসলো। প্রণয়কে আজ ভীষণ গম্ভীর দেখাচ্ছে। আবির বুঝলো তার বন্ধু কিছু নিয়ে ভাবছে, তবে সে এখন কিছুই জিজ্ঞেস করল না সে বিষয়ে। সামিয়া ঘুরে ঘুরে দেখছে আবিরদের বাড়ির বাগান। হঠাৎ কেউ এসে তার হাত ধরল। সামিয়া চমকে উঠে তাকায়। পেছনে ঘুরে প্রিয় পুরুষকে দেখে হৃদয় শীতল হয়, তবে আবার কেউ দেখে ফেলবে সেই ভয়ে হৃদয়ে ভয় হয়। সামিয়া বলে, কেউ দেখে ফেলবে তো। রেহানের ভাবলেশীন জবাব, দেখুক। দেখুক মানে? কি করছেন আপনি?
ভালোবাসি। সামিয়া লাজুক হেসে উঠে বলে, এইভাবে দিন দুপুরে ভালোবাসা বিলিয়ে বেড়ালে মানুষ আপনাকে গণধোলাই দিবে। রেহান রসিকতার সুরে বলে ওঠে, এখন দিনেই ভালোবাসি, ভবিষ্যতে অন্য সময় ঠিক করে বাসবো। আর গণধোলাই? সামিয়া রেহানের লাগাম ছাড়া কথা শুনে বলে, এই চুপ করুন তো আপনি। আপনার ঠোঁটে না সুপারগুলো দিয়ে আটকে দেওয়া উচিত। রেহান ঠোঁট কামড়ে হাসে। মধ্যাহ্নভোজ শেষ হতেই সকলে বিশ্রাম নিল। বড়রা সকলে আলাপ করছেন, ছোটরাও সকলে গল্পে মশগুল। শুধু প্রণয়ই আজ ভীষণ গম্ভীর। বিকেলে শেখ বাড়ির সকলে মিথি আর আবিরকে নিয়ে ফিরল শেখ বাড়িতে। প্রণয় কোথাও গেছে, এখনো বাড়ি ফেরেনি।